হলো মাস নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, নিউজ 7 দিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুজিত। চোখ রাখছি হেডলাইন্সে। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। পরিকাঠামোর অভাব, ফিরতে হলো বিনা চিকিৎসায়। পাওনার দাবিতে বিক্ষোভ। ছাত্রী হোস্টেলে সিসিটিভি। আক্রান্ত এসএফআই। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার চোখ রাখছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। পরিকাঠামোর অভাব, হাসপাতালে নেই আলাদা কোনো ওয়ার্ড, তাই দুর্ঘটনায় আহত রূপান্তরকামীকে ফিরতে হলো বিনা চিকিৎসায়। রবিবার মগরার বোড়োপাড়ায় পথ দুর্ঘটনায় আহত ব্যারাকপুরের বাসিন্দা সুজয় কুণ্ডু। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাঁশবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসার বদলে জোটে দুর্ব্যবহার। তারপর তাকে হুগলি জেলা সদর ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুজয় নিজের পরিচয় দেয় তৃতীয় লিঙ্গ হিসাবে। তবু তাকে ছেলে না মেয়ে, এই প্রশ্নের মুখে পড়তে হয়। দুর্ঘটনায় তার আঘাত বেশ গুরুতর হলেও তাকে ভর্তি করা নিয়ে চলে টালবাহানা। সুজয়ের সঙ্গীরা একজন মানুষ হিসাবে দেখতে বললে পরে তাকে ভর্তি নিলেও মেল না ফিমেল কোন ওয়ার্ডে দেওয়া হবে তা নিয়ে শুরু হয় টানাপোড়েন। প্রথমে মেল ওয়ার্ডে তাকে দেওয়া হয়। সুজয় জানায় সে যেহেতু রূপান্তরকামী তাই তাকে ফিমেল ওয়ার্ডেই ভর্তি করা হোক, কিন্তু সেখানেও তাকে হাসপাতালের আয়া অন্য রোগীদের থেকে টোনটিটকিরি শুনতে হয় বলে অভিযোগ। পরিস্থিতি এমন দাঁড়ায় চিকিৎসা পাওয়ার বদলে তাকে চরম হেনস্থা হতে হয়। বাধ্য হয়ে হাসপাতাল থেকে তাকে নিয়ে চলে যেতে বাধ্য হয় তার সঙ্গীরা। রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গদের নিয়ে আন্দোলনকারী অত্রিকর অভিযোগ করেন 2014 সালে সুপ্রিম কোর্ট রূপান্তরকামীদের স্বীকৃতি দিলেও তারা কোনো সুযোগ সুবিধা পায় না। চাকরির পরীক্ষা হোক বা চিকিৎসা পরিষেবা, ছবিটা সর্বত্র এক। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মণ্ডল বলেন, রূপান্তরকামী রোগী যারা আসছেন তাদের লিঙ্গ অনুযায়ী সেই ওয়ার্ডে ভর্তি করার চেষ্টা করছি। কোনো নির্দিষ্ট গাইডলাইন এই ধরনের রোগীদের জন্য নেই। এটা কোনো স্থানীয় সমস্যা না, সাধারণ সমস্যা। লিখিতভাবে কেউ জানালে উচ্চ আধিকারিকদের জানাবো, যাতে এই ধরনের রোগীরা হাসপাতালে সঠিক চিকিৎসা পায়। প্রথমে ওর অ্যাক্সিডেন্টের খবরটা আমাকে বলা হয় যে ওকে আমাদের ত্রিবেণীতে একটা ম্যাটারনিটি হোম আছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে ওকে দেখেই গেটের ভিতর থেকে একজন প্রশ্ন করেন, এ কি ব্যাটা ছেলে না মেয়ে ছেলে? তো যে দুজন ওকে নিয়ে গেছিলেন তারা বলেন, দিদি ব্যাটা ছেলে মেয়ে ছেলে পরে, আগে তো একটা বেসিক হিউম্যান বিং, ওকে যেটুকু ট্রিটমেন্ট লাগে দিন। উনি বলেন, না আমাদের কোনো ডাক্তার ফাক্তার নিয়ে এখন হবে না। তো ওনাদের অনেকটা বচসায় রীতিমতন কোনো পরিষ্কার করে না ক্ষতগুলো। জাস্ট যেটা করা হয় ওই একটা তুলোর ভিতর ডেটল বা ওই জাতীয় কিছু লিকুইড দিয়ে থুপে দেওয়া, ম্যাটারনিটি হোম ওকে ছেড়ে দেয়। তারপর ওকে আমি বাড়িতে রাখি। আমি ভাবি ম্যাটারনিটি হোম যখন বলেছে ডক্টর নেই, তাহলে সেরকম হয়তো বিশেষ কিছু হয়নি। ও আমাকে খানিকক্ষণ পরে বলে, আমার মাথায় খুব যন্ত্রণা করছে। এখানেও সেম কেস, এখানেও টিকিট করানোর সময় ওর নাম চেঞ্জ হয়নি। কী করে ফিমেল ওয়ার্ডে দেবো? মেল ওয়ার্ডে আমি বললাম, না মেল ওয়ার্ডও থাকতে পারবে না, আলাদা কোনো ওয়ার্ড তো আমাদের নেই। এই সব করতে করতেই অলরেডি আধ ঘন্টা মতন চলে যায়। তারপরে নিয়ে যাওয়া হয়। মানে শুনলে এটা অবাক লাগবে, একজন আয়া প্রশ্ন করেন, টুপি খোলো, মানে জোর করে ওকে টুপি খোলানো হয়। বলেন যে এ তো একটা ছেলে, এখানে কি করবে? মানে এই রিমার্কসগুলো এখনও শুনতে হয়। যখন আমি ওকে ফিমেল ওয়ার্ডে নিয়ে যাই, প্রত্যেকটা মহিলা ওকে গসিপ শুরু করেন। ও বলে, আমি মেন্টাল অপারেশনটা বা এইটা আমি নিতে পারবো না, ইটস নট পসিবল ফর মি। যে ট্রান্সজেন্ডার যারা পেশেন্ট আসছেন, হ্যাঁ, তো তাদেরকে আমরা তাদের যে ট্রান্সফরমেশন হয়ে যে জেন্ডারে তারা বিলং করছেন, হ্যাঁ, আমরা সেই ওয়ার্ডেই তাদেরকে ভর্তি করার চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু কোনো স্পেসিফিক গাইডলাইন আমাদের কাছে নেই। হ্যাঁ, এইরকম ধরনের পেশেন্টদেরকে আমরা কোথায় মানে রাখবো আর কি। তো তার জন্য একটা পলিসি, এটা তো কোনো লোকালাইজ প্রবলেম না, এটা একটা জেনারেলাইজ প্রবলেম।
তো তার জন্য একটা পলিসি ডিসিশন হওয়ার প্রয়োজন আছে। তো আমি ওদেরকে বলেছি যে আপনারা আমাকে একটা লিখুন, আমি পজিটিভ নোট দিয়ে এটা হায়ার অথরিটিকে পাঠিয়ে দেবো, যাতে ভবিষ্যতে একটা পলিসি ডিসিশন তারা নিতে পারেন যে ভবিষ্যতে কোনো হাসপাতাল তৈরি করার ক্ষেত্রে তারা ট্রান্সজেন্ডার ওয়ার্ড রাখবেন কিনা, বা আমরা আমাদের যা এক্সিস্টিং বেড আছে তার মধ্যে কিছু বেড এয়ারমার্ক করে রাখবো কিনা ট্রান্সজেন্ডারদের জন্য। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে সম্প্রীতি রক্ষার ডাক, মিছিলে পা মেলান কয়েক হাজার বাম কর্মী সমর্থক। হুগলির খাদিনা মোড় থেকে চুচুড়া ঘড়ির মোড় পর্যন্ত। মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে সম্প্রীতি রক্ষার ডাক বামেদের। আরএসএস এর উগ্র হিন্দুত্ববাদী নীতিতে চলছে কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যেও সম্প্রীতির পরিবেশ নষ্ট হয়েছে। এই অবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ঐক্য গড়ে তুলতে বামেদের মিছিল। হুগলির খাদিনা মোড় থেকে চুচুড়া ঘড়ির মোড় পর্যন্ত এই মিছিলে পা মেলান কয়েক হাজার বাম কর্মী সমর্থক। সিপিএম এর জেলা সম্পাদক প্রাক্তন মন্ত্রী সুদর্শন রায়চৌধুরী, প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল, শান্তশ্রী চট্টোপাধ্যায় সহ জেলা বামফ্রন্টের নেতৃবৃন্দ। আজকে তো গান্ধীজির হত্যা দিবস, আরএসএস এর তরফ থেকে গান্ধীজিকে হত্যা করা হয়। গান্ধীজির এই অপরাধ, তিনি সব কিছু সত্ত্বেও হিন্দু মুসলমান সব ধর্ম সব জাত বর্ণ ঐক্যবদ্ধভাবে তা থাকবে। ভারতবর্ষ সবাই দেশ হবে। আরএসএস এর যে নীতি নিয়ে এখন মোদী সরকার চলছে, হিন্দুত্ববাদের নীতি, যেখানে অন্য সবাই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সুতরাং গান্ধীজির মতো মানুষকে সহ্য করবার অনুরোধ আরএসএস ছিল। আজকে আমাদের দেশে সবচেয়ে বড় সংঘর্ষ হচ্ছে, একদিকে তথাকথিত উদার অর্থনীতির আক্রমণ, এবং সেই আক্রমণটা আসছে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে। সাম্প্রদায়িকতার যে বিপদ, সেটা আবার বিপরীত একটা সাম্প্রদায়িকতাকে সুশ্রী দিচ্ছে, যেটা পশ্চিমবাংলায় দিচ্ছে। পশ্চিমবাংলায় যা কখনো হয়নি, সেই সাম্প্রদায়িক মেরুকরণ দেখা দিচ্ছে। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। আগামীকাল শ্রীরামপুর কলেজে ছাত্র সংসদ নির্বাচন, তার আগের দিন উত্তপ্ত হয়ে উঠল কলেজ চত্বর। অভিযোগ, নির্বাচনী এজেন্টদের জন্য রিকুইজিশন দিতে গিয়ে আক্রান্ত এসএফআই, মারধরের অভিযোগ অস্বীকার টিএমসিপির। মঙ্গলবার শ্রীরামপুর কলেজে ছাত্র সংসদ নির্বাচন, তার আগের দিনই উত্তপ্ত হয়ে উঠল কলেজ চত্বর। অভিযোগ, নির্বাচনী এজেন্টদের জন্য রিকুইজিশন দিতে গিয়ে আক্রান্ত এসএফআই, অভিযুক্ত টিএমসিপি। মারধরে আহত এসএফআই এর এক ছাত্রীকে ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার কলেজ থেকে জানানো হয়, নির্বাচনের গণনার জন্য এজেন্টের রিকুইজিশন সোমবার দুপুরের মধ্যে জমা দিতে হবে। তার জন্য প্রার্থীদের নথি জমা দিতে হবে। এসএফআই ও টিএমসিপি প্রার্থীরা কলেজ গেটে জড়ো হয়। গেট খুলতেই এসএফআই এর প্রার্থীরা ভিতরে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। জোর করে ঢুকতে গেলে মারধরও করা হয় দেবলীনা ঘোষ ও সায়ঙ্ক মণ্ডলকে। খবর পেয়ে হুগলির অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মারধরের অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি। কলেজে সংঘর্ষ এড়াতে অনলাইন মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে কলেজ কর্তৃপক্ষ। আজ সশরীরে হাজির হয়ে সব প্রার্থীদের নথি জমা দিতে বলে কলেজ। তাতেই উত্তেজনা ছড়ায়। একদিকে এসএফআই, অন্যদিকে টিএমসিপির দুটি গোষ্ঠী নির্বাচনে লড়াই করছে। তাই নির্বাচনের দিন গন্ডগোলের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলেজে যে নোটিফিকেশন হয়েছিল নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগে, মানে মোদ্দা কথা নির্বাচন প্রক্রিয়ার যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন জারিতে কোনো রকম 28 তারিখ ফার্দার নোটিফিকেশন জারি হবে বা 30 তারিখে 31 তারিখ নির্বাচনের আগে কোনো প্রার্থীকে কলেজে গিয়ে তার ডকুমেন্ট সাবমিট করতে হবে, এই ধরনের কোনো উল্লেখ ছিল না। অনলাইন নমিনেশন প্রক্রিয়া শুরু হয়। অনলাইন নমিনেশন প্রক্রিয়ার পর উইথড্রলের ডেট দেয় হচ্ছে 20 তারিখ দুপুরবেলা 12টা থেকে 3:30 পর্যন্ত। উইথড্রলের সময় পেরিয়ে যায়, ফাইনাল লিস্ট বেরোয়। ফাইনাল লিস্টে দেখা যায় যে এসএফআই 14টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছে। 28/1 ডেট দিয়ে গতকাল রবিবার সন্ধ্যেবেলা 8টার পর একটি নোটিফিকেশন হয় শ্রীরামপুর কলেজের ওয়েবসাইটে 28/1 ডেট দিয়ে। প্রথম
প্রথম প্রতারণা হচ্ছে কলেজের এইটা, ভাইস প্রিন্সিপালের নাম করে একটা নোটিশ জারি হয়। সেই নোটিশে লেখা থাকে যে 30 তারিখ সকাল বেলা 12:15 থেকে 1:15-র মধ্যে কলেজে প্রার্থীদের যেতে হবে এবং তাদের এজেন্টদের যেতে হবে, গিয়ে প্রত্যেক প্রার্থীকে উপস্থিত থেকে তার সমস্ত ডকুমেন্টস জমা করে আসতে হবে রিকুইজিট সার্টিফিকেটের জন্য, যেটা নিয়ে সে এজেন্ট হিসেবে, ইলেকশন এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট হিসেবে ইলেকশনে 31 তারিখ উপস্থিত থাকতে পারবে। এইটা বলবার পর থেকেই আমরা প্রথমেই বুঝতে পারি যে এই হঠাৎ করে শ্রীরামপুর কলেজের গভর্নিং বডির অনেক সদস্য জানেন না এরকম নোটিশ জারি হয়ে গেল ভাইস প্রিন্সিপালের কনসার্নে। নোটিশ এসেছিল যে যারা ক্যান্ডিডেট তাদের সার্টিফিকেটটা কলেজে জমা দিতে হবে, আমি সেই সূত্রেই আজকে 12:15 থেকে 1:15 পর্যন্ত টাইম ছিল, আমি গেছিলাম, এরা আমরা ঢুকতে দেয়নি। আমিও তো টিএমসির যারা ক্যান্ডিডেট হয়েছে প্লাস কলেজের পাস আউট অনেক স্টুডেন্টরা রয়েছে, তারা রীতিমতো আমাকে মারধর করেছে, ট্রেনে সিঁড়ি দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। আমি যখন বলছি কেন এরকম হবে, কেন করা হচ্ছে, আমি তো ক্যান্ডিডেট, আমার তো অধিকার রয়েছে, আমি এখানে দাঁড়িয়ে আমার নিজের যা দরকার জিনিসপত্র সেগুলো আমি কালেক্ট করতেই পারি, সেটা করতে দেবে। পুলিশ সঙ্গে আমাকে যখন তখন যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে, উপর থেকে নিচে, মানে স্যাররা বলছে কেন এরকম করছো তোমরা, এও তো ক্যান্ডিডেট। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি সুজিত। চোখ রাখছি পরের খবরে। গোঘাটের ব্যাঙাই কলেজের ছাত্রী হোস্টেলে এবার নিরাপত্তা জোরদার করা হলো। রাতে নৈশ প্রহরীরা যাতে ক্রমাগত হোস্টেল চত্বর থেকে তাদের স্বকর্তব্য পালন করেন সেই বিষয়ে কড়া মনোভাব দেখিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। ছাত্রীদের মনে যাতে কলেজ সম্পর্কে নেতিবাচক প্রভাব না পড়ে তার জন্য তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করেছেন কলেজের অধ্যক্ষ ও পরিচালন সমিতি। হুগলির গোঘাটের ব্যাঙাই কলেজের ছাত্রী হোস্টেলে এবার নিরাপত্তা জোরদার করা হলো। রাতে নৈশ প্রহরীরা যাতে ক্রমাগত হোস্টেল চত্বরে তাদের স্বকর্তব্য পালন করেন সেই বিষয়ে কড়া মনোভাব দেখিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। ছাত্রীদের মনে যাতে কলেজ সম্পর্কে নেতিবাচক প্রভাব না পড়ে তার জন্য তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করেছেন কলেজের অধ্যক্ষ ও পরিচালন সমিতি। গত কয়েকদিন আগে এই কলেজের ছাত্রী হোস্টেলে ঢোকার চেষ্টা করে বহিরাগত কিছু দুষ্কৃতী। ঢুকতে না পেরে তারা বাইরে থেকে দরজা জানলায় ব্যাপক হারে ধাক্কা মারে ভাঙার চেষ্টা করে, ছাদে উঠে দাপাদাপি করে, জলের ট্যাঙ্কে ঢাকনা খুলে দিয়ে ভেতরে পাথরের টুকরো ফেলে দিয়ে যায় যাতে ছাত্রীরা জল পান করতে না পারে সেই চেষ্টা করে দুষ্কৃতীরা। আতঙ্কিত হয়ে পড়েন হোস্টেলে থাকা ছাত্রীরা। যদিও ঘটনার দিন হোস্টেলে 12 জন ছাত্রী ছিলেন, মোট 26 জন ছাত্রী থাকেন এই হোস্টেলে। তারা এই ঘটনায় রীতিমতো ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েন। তবে ওই রাতেই পুলিশ এসে টহলদারিও চালায়। ইতিমধ্যে কলেজে যাতে বহিরাগত ঝামেলা ও দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালাতে না পারে তার জন্য হোস্টেলের চারধারে সিসিটিভি বসানো হয়েছে। ওই সিসিটিভির ফুটেজ দেখে অতি সহজেই দুষ্কৃতীদের চিহ্নিত করা যাবে বলে আশা প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ পরমার্থ ঘোষ। তবে কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটাচ্ছে তা খতিয়ে দেখতে গোঘাট থানার পুলিশকে বলা হয়েছে কলেজের পক্ষ থেকে। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা অথবা বহিরাগত এইসব দুষ্কৃতীদের মদত দিতে কারোর ইন্ধন আছে কিনা তাও তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। সরস্বতী পুজোর পর থেকেই ছাত্রীরা হোস্টেলে ফিরে আসার পর নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ পরমার্থ ঘোষ বলেন, আমরা এই ঘটনার পরেই পুলিশকে সব জানিয়েছি যেন রাতে এই এলাকায় টহলদারি বাড়ানো হয়। এছাড়াও ঘটনার পরের দিনই হোস্টেল চত্বরে সিসিটিভি বসানো হয়েছে। নৈশ প্রহরীরা যাতে তাদের কর্তব্য করতে কোনো গাফিলতি না করেন তার জন্য কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আশা করছি ছাত্রীদের আর এই ঘটনার মুখোমুখি হতে হবে না। অন্যদিকে কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক মানস মজুমদার বলেন, এই বিষয়ে মঙ্গলবার জরুরি ভিত্তিতে একটি বৈঠক ডাকা হয়েছে, তাতে এই বিষয়ে আলোচনা করা হবে। এছাড়াও যাদের ওপর হোস্টেলের দায়িত্ব দেওয়া আছে তাদের কর্তব্য নিয়েও আলোচনা হবে। কেন ছাত্রীরা এই ধরনের ঘটনার সম্মুখীন হবে, কারা এর পিছনে আছে তারও তদন্ত করা হবে। যদিও দেখা যায় দলের কেউ জড়িত আছে তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। ছাত্রীরা দূর দূরান্ত থেকে এসেছেন, তারা যেন কোনো নেতিবাচক মনোভাব না নিয়ে ফিরে যান। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আশা করছি সব সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন।
খানাকুলের ঘোষপুর এলাকা এখন উৎসবের মেজাজে। মাঘ মাসের পঞ্চমী তিথিতে পঞ্চমী মেলাকে কেন্দ্র করে সাজো সাজো রব। 7 দিনের মেলার তোড়জোড় শুরু এলাকায়। পঞ্চমী মেলা ও প্রায় 115 বছরের পুরানো মহাপ্রভু মন্দিরের সংস্কারকে কেন্দ্র করে খানাকুলের ঘোষপুর এলাকা এখন উৎসবের মেজাজে সেজে উঠেছে। মেলা প্রাঙ্গণে প্রতিদিন নরনারায়ণের সেবার মধ্যে দিয়ে কয়েক হাজার মানুষের জন্য খাওয়ার আয়োজন করা হয়েছে। প্রত্যেক দিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, নাটকের মতো অনুষ্ঠানও। প্রতিদিন আশেপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ ঘোষপুরে এই অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হচ্ছেন। জানা গেছে এই মেলাটি চলবে আগামী 7 দিন। আমাদের 135 বছরের যে পুরাতন মন্দির ছিল ঐতিহাসিক, সেটা আজকে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তার আজকে উদ্বোধন এবং তার উপলক্ষে আগামীকাল প্রায় 1000 লোকের জল এনেছে আমাদের সামনে নদী থেকে, রূপনারায়ণ থেকে নদীতে জল দিয়ে ধোয়া হয়েছে এবং আজকে নরনারায়ণ সেবা হয়েছে 8000 লোকের। মেলা আমাদের 7 দিন চলবে। 7 দিন চলবে। আজকে এসেছিলেন থানার বড়বাবু, এসেছিলেন বিভিন্ন ডাক্তার এরা এসেছেন, বিশিষ্ট ব্যক্তি এসেছেন। ভগবত পাঠ হচ্ছে, এটা ঘোষপুর শিবগঞ্জী মহাপ্রভু মন্দির চলছে এবং আমাদের এখানে এক ঐতিহাসিক জিনিস, মানে বহু দিনের ঐতিহাসিক জিনিস ছিল, নষ্ট হয়ে গেল বলে আমরা গ্রামবাসীর গোটা গুটি কয়েক 7-8টা লোক মিলে শুরু করেছিলাম। তারপরে গোটা গ্রামবাসীর লোকের সহযোগিতা পেয়েছি। ক্যামেরায় মানস পণ্ডিতের সঙ্গে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। বাঁকুড়ার বড়জোড়ায় কয়লা খনিতে বকেয়া পাওনার দাবিতে জমিহারা, ভূমিহারা ও কর্মহীন শ্রমিকদের অবস্থান বিক্ষোভ। 13টি গ্রামের জমিহারা পরিবারের লোকেরা বিক্ষোভে সামিল হয়েছে। কয়লা ব্লক নতুন করে টেন্ডার হওয়ায় বছরখানেক আগে বাঁকুড়ার বড়জোড়ায় কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায় বাগুলি কয়লা খনিতে। নতুন করে এই কয়লা খনি কয়লা উত্তোলনের বরাত পেলেও এখনও কাজ শুরু করেনি নতুন সংস্থা। এই পরিস্থিতিতে পুরনো সংস্থা স্থানীয় জমিহারা, বাস্তুহারা ও কর্মহীন শ্রমিকদের বকেয়া পাওনা না মিটিয়ে যন্ত্রপাতি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এই অভিযোগে কয়লা খনির মুখে লাগাতার অবস্থান আন্দোলন শুরু করলেও কয়েকশো জমিহারা, বাস্তুহারা ও কর্মহীন শ্রমিক। অভিযোগ, গতকাল রাতে আদালতের নির্দেশে পুরনো সংস্থার যন্ত্রপাতি কয়লা খনি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে একটি ফাইন্যান্স সংস্থা। খবর পেয়েই কয়লা খনির মুখ আগলে বসে পড়েন এলাকার মানুষ। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এই কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করলেও স্থানীয় জমিহারা, বাস্তুহারা ও শ্রমিকদের পাওনা বকেয়া ফেলে রেখেছিল পুরনো সংস্থা। সেই পাওনা না মিটিয়েই পুরনো সংস্থা খনি বন্ধ করে চলে যায়। বকেয়া ওই পাওনা না মেটানো হলে খনি থেকে কোনো যন্ত্রপাতি অন্যত্র নিয়ে যেতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে এলাকার আন্দোলনকারীরা। আন্দোলন আমাদের যে এইখানে ডিবিসিএমটা 2014 ডিসেম্বরে বন্ধ হয়ে যায়, সেই পরিপ্রেক্ষিতে বন্ধ থাকার ফলে ডিবিসিএমটা গাড়িগুলো রিফাইন্যান্স করে আমাদের বকেয়া যে 13 কোটি টাকা বাকি আছে জমিহারা, বাস্তুহারা এবং উদ্বাস্তুদের শ্রমিকদের যে টাকা বাকি আছে, সেই টাকা না দিয়ে পুলিশ প্রশাসনকে কিছু গুন্ডাকে কিছু টাকা দিয়ে পদে গাড়িগুলো রাতারাতি জোর করে খোলার চেষ্টা করে। সেই জন্য আমরা গ্রামবাসীরা জানতে পারি যে আমাদের এখনও উদ্বাস্তুদের যে ঘরবাড়ি রেজিস্ট্রি হয় নাই, যে জমির উপর কলিয়ারি হয়েছে, এখনও জমি যে অধিগ্রহণ করেছে কিছু টাকা পায় নাই, মানে ম্যাক্সিমাম টাকা এখনও বাকি আছে। মানে যেগুলো মানে ল্যান্ড লোজার, হোম লোজার, তাদের টাকা বাকি আছে, তাদের ঘরবাড়ি রেজিস্ট্রেশন হয় নাই। এই সকলের সত্ত্বেও আমরা পরশুদিন দেখলাম যে রাতারাতি গাড়ি খোলার চেষ্টা করছে প্রশাসন দিয়ে। আমরা জানতে পারার পর গ্রামবাসীরা এসে এখানে অবস্থান বিক্ষোভে বসে কালকে ডিএম সাহেব ওখান থেকে লোক পাঠিয়েছিল আমার বিডিওকে এবং মানে এসডিও সাহেব এসেছিলেন। তো ওনারা বলেছিলেন যে আমরা সন্ধ্যে 6টার মধ্যে বসে এটা একটা মানে ফয়সালা করে নেব। উনি বলেছিলেন যে 2টো গাড়ি খুলবে। তো আমরা রাত্রে নেটে দেখলাম, নেট থেকে কাগজ বার করছি যে ও 18টা গাড়ি অলরেডি কোর্ট থেকে অর্ডার নিয়েছে। তো আমাদের আন্দোলন যে আমাদের বকেয়া যে টাকা আছে বা আমরা এখন কার কাছ থেকে টাকা পাবো বা কলিয়ারি কে চালু করবে, এই সকল আশ্বাস যদি আমরা পাই তাহলে আমরা অবস্থান বিক্ষোভ। যত ওয়ার্কার আছে সবাই আমাদের এইটাই দাবি, আমাদের যা পাওনা টাকাগুলো আছে ওইটা মিটিয়ে দিয়ে গাড়িগুলো নিয়ে যাক, তার আগে আমরা খুলতে দিচ্ছি না। এই নোটিশটা আমরা ডিএম সাহেবকে, এসপি সাহেবকে, প্রধানকে, বিডিওকে সবাইকে দিয়েছি, 8 মাস আগে দিয়েছি। আমরা এখনো কোনো অনুসন্ধান পাই নাই, আমাদের কোনো ফেসলা হয় নাই, আবার এটাই জোর জবরদস্তি খোলা পড়াচ্ছে। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 83480705334। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখছি পরের খবরে। তারকেশ্বর ব্লকের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতে কৃষি, উদ্যান পালন ও সমবায় দপ্তরের উদ্যোগে কৃষি মেলা। এলাকার চাষিদের উৎসাহিত করার জন্য প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয় এই কৃষি মেলায়। রাজ্যের বিভিন্ন জেলায় চলছে কৃষি মেলা। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি, উদ্যান পালন ও সমবায় দপ্তরের উদ্যোগে এই সময় ব্লকে ব্লকে এই মেলার আয়োজন করেন। তারকেশ্বর ব্লকের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের কৃষি মেলা চাষিদের উন্নত ধরনের চাষ পদ্ধতির ধারণা নিয়ে। এলাকার চাষিদের উৎসাহিত করার জন্য প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয় সেরা চাষিকে। বিচার করা হয় তাদের নিজেদের জমির উৎপাদিত ফসলের মান নির্ণয় করে। চাষিরা নিজের জমির ফল, ফুল, সবজি, ধান, আলু যে যেটা চাষ করেন তার সেরা ফসলটি এই মেলায় নিয়ে আসেন প্রদর্শন করার জন্য। প্রদর্শিত ফসল থেকে কৃষি দপ্তরের আধিকারিকরা সেরা ফসল নির্বাচন করে চাষিকে পুরস্কৃত করেন। মেলার আকর্ষণ বাড়াতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন মুখরোচক খাবারের স্টলও বসে। আলোচ্য বিষয় হলো এই মেলা উপলক্ষে কতটা উপকৃত হন চাষি মহল। অফিসাররা, সরকারি অফিসাররা যেসব আমাদেরকে মানে বলেছে, এখানে তো সেসব আগে কোনো ছিল না। এখন এই মেলা উপলক্ষে আমরা সব কিছু জানতে পারছি, জেনে যেসব মানে বলছে সেই পদ্ধতিতে আমরা চাষবাসগুলো করছি, তাতে আমরা ফলও পাচ্ছি। এবং এর আগে কোনো দিন বামপন্থী সরকার এইসব মেলা উদ্যোগ নিয়ে কোনো রকম কিছু করতো না। তা এখন এই মামাটির সরকার হতে আমরা অনেক কিছু জানতে পারছি বা এর থেকে শিখতে পারছি। চাষি হিসেবে আমি যা উপকৃত হয়েছি, কৃষি যন্ত্রপাতি আমি ভালোই পেয়েছি। আমি মোটর পেয়েছি, আলুর বুক টানা মেশিন পেয়েছি, আরও সব চাষিরা পেয়েছে আমার এলাকায়। সব যন্ত্রপাতি দ্বারা নতুন পদ্ধতিতে চাষ করছি, তাতে করে আমার লেবারের সাশ্রয় হচ্ছে। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। ঘটনার দুদিন পরেও আতঙ্ক কাটেনি মানুষের। আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা এখনো বোমার দাগ মোছেনি, আবার ধরাও পড়েনি কেউ। অশান্তির আশঙ্কা এখনো এলাকায়, চলছে পুলিশি টহল। দুদিন পরেও এমনই অবস্থা হরিণখোলায়। শনিবার রাতে হরিণখোলার আমগ্রামে মুড়ি মুড়কির মতো বোমাবাজি করা হয়। বোমাবাজির পাশাপাশি বাজারের একাধিক বাড়িতে বোমাবাজি করা হয়। তৃণমূলের একটি পার্টি অফিসে হামলা ও ভাঙচুর চালায় তারা। এই ঘটনায় অভিযোগের তীর গিয়েছে হরিণখোলা এলাকার তৃণমূল নেতা পারভেজ রহমানের অনুগামী পার্থ হাজারীর দলবলের দিকে। এদিকে ঘটনার দুদিন কেটে গেলেও এখনও ওই এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এখনও তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ রয়েছে। চলছে পুলিশি টহলদারি। কেউ ধরা পড়েনি, তাই নুরুজ্জামান গোষ্ঠীর নেতারা তীব্র ক্ষোভে ফুঁসছেন। তবে এর ভবিষ্যৎ কি, সেই প্রশ্নই উঠেছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। প্রতি রবিবার নিউজের পর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান সোজা কথা। এ সপ্তাহে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।